টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে দেশে নির্বাচনী ডামাডোল চলছে। বিএনপি এবং জামাত সহ অন্যান্য দল পরস্পরের বিরুদ্ধে একজন নির্বাচনী যুদ্ধে নেমে গেছে এবং অনেক সময় বিষোদ্গার করছে পরস্পরের বিরুদ্ধে। এসব নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের আজকে স্টুডিও উপস্থিত আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। আপনাকে স্বাগত। আমি শুরুতে যেটি বললাম, আপনি জানেন যে বিএনপি চেয়ারম্যান এবং জামাতের যিনি আমিন, দুজনে কিন্তু যেমন বিএনপি চেয়ারপারসন তিনি সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন, জামাতের যিনি আমির তিনি করেছেন তার আসন তিনি যেখানে নির্বাচন করবেন মিরপুর থেকে। সেখানে কিন্তু পরস্পর বিরুদ্ধে নানা কথা বলা হয়েছে, অনেকে এটি কাদা ছড়াছড়িও বলছেন। বাট একসময় আমরা কিন্তু শুনেছিলাম যে এসব আলোচনা না করে আমরা পজিটিভ বাংলাদেশকে তুলে ধরবো, আগামী দিনে বাংলাদেশে কীভাবে গণতন্ত্র সুসংহত হতে পারে, স্বৈরাচারের সৃষ্টি না হয়, আমরা যেন পরস্পরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি না করি, নোংরা প্র্যাকটিস সেগুলো যেন না হয়। তো এখন তো হচ্ছে দেখছি, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেখেন, ন্যারেটিভ একটা জিনিস আর কাদা ছুড়াছুড়ি এই কথাটা আমার কাছে আপত্তিজনক। আচ্ছা আচ্ছা, সবাই সবার রাজনৈতিক স্ট্যান্ড থেকে ভোটারকে আকৃষ্ট করতে যাবে জি, এবং যেটা হওয়া উচিত ছিল বা উচিত আমার কাছে, সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ যে 5 বছরে কেমন করে আপনি চালাবেন, জুলাই সনদের বাস্তবায়ন, তারপরে মানুষের ভাগ্যের পরিবর্তন, গত 53 বছরে যে ভাগ্যের পরিবর্তন হয়নি সেটা নিয়ে আলোকপাত করা। এবং আপনি এখানে একটা জিনিস দেখবেন, বাংলাদেশ জামাত ইসলাম তার যে সামিটটা করেছেন, সমস্ত ফরেন ডেলিগেশন টিম, জার্নালিস্ট সবাইকে নিয়ে, সো দে অলরেডি প্রপোজড যে হাউ দে ওয়ান্ট টু সি দ্য বাংলাদেশ। সো এই মাধ্যমে কিন্তু বাংলাদেশকে তারা প্রজেক্ট করে দিয়েছেন যে তারা কি কি চায় এবং আগামী 5 না বছর। সেটা তো বিএনপি 3 বছর আগে দিয়েছে 31 দফা। বলে দিচ্ছি 31 দফা আর জামাত ইসলাম, এটার মধ্যে একটা পার্থক্যটা কি। জি, তো বাংলাদেশ জামাত ইসলাম খালি বলেননি এখানে যে কিভাবে এটাকে, মানে এটা এই ম্যানিফেস্টোটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, টাকার সোর্স কোথা থেকে আসবে, সব কিছু বলে দেওয়া আছে। আর যদি আপনি বলেন 31 দফার কথা, এই কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, যে কার্ডগুলোর কথা এখন বলা হচ্ছে, এগুলো কিন্তু আপনারা 31 দফায় বলেননি হাউ ইউ উইল ম্যানেজ দ্য মানি। এবং এই 2000 না 5000 না 7000 টিল ডেট ইউ ডিড নট হ্যাভ সেড ইট। সো আই হ্যাভ এ প্ল্যান। তো এই যে যেমন আমি এটা বললাম, এটা মানে কি কাদা ছুড়াছুড়ি না। আমি আপনার অপোজিশনের যে লুপ হোলগুলো, সেটা ডেমোক্রেসির বিউটিটা কি, আমি গঠনমূলক সমালোচনা করব, কিন্তু আমি এমন কোনো সমালোচনা করব না যে সমালোচনার সাথে আমি, মানে দুইটা জিনিসকে আমি সবসময় অ্যাভয়েড করতে চাই। একটা অ্যাভয়েড করতে, এমন কোনো বিতর্কিত কথা বলবো না যেটা আমার দেশের জন্য ক্ষতিকর, এবং এমন কোনো বিতর্কিত কথা আমার অ্যাভয়েড করে যাওয়া উচিত যে কথাগুলো এ দেশকে আবার আধিপত্যবাদের পিছনে নিয়ে আসে। আর বাংলাদেশ জামাত ইসলাম আর বিএনপির মধ্যে একটু মানে প্রবলেমটা কি, এনারা তো দীর্ঘদিনের বন্ধু। এখন নতুন করে একজন আরেকজন, এবং ভোটার ব্যাংকটা কিন্তু অলমোস্ট এক, কারণ যারা ভারতীয় আধিপত্যবাদের বিরোধী তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাই কিন্তু এনারা দুইজন শেয়ার করতে হবে। সো এই শেয়ারের ক্ষেত্রে যদি আপনি দেখেন 91-এর পর থেকে কিন্তু এই ভোট ব্যাংকটা একটা ভোট ব্যাংকই ছিল। তা আজকে যখন এই ভোট ব্যাংককে আপনি শেয়ার করতে চাচ্ছেন, তখন আপনাকে খুঁজে খুঁজে জামাত ইসলামকে, বিএনপির বা বিএনপি জামাত ইসলামকে যে আলোচনা করছে, হ্যাঁ কিছু ক্ষেত্রে অবশ্যই ন্যাক্কারজনক কথা হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত, আমি ওগুলো আনতেও চাই না, এগুলো পরিহার করার আমার ব্যক্তিগত দাবি যে দুই দলেরই এটা উচিত পরিহার করা। এবং বিশেষ করে রুট লেভেলে কোনোভাবেই বিএনপিকে, মানে যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, যে বিএনপি মানে বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী বলতে চাই আমি, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার, যিনি দেশকে সবার উপরে রাখছেন, যাকে আমরা সবাই ধারণ করছি, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো যাকে গার্ডিয়ান মেনে নিছে, তার যে স্বপ্ন, যে লালিত, সেটা হচ্ছে দুইটা, ইসলামকে রক্ষা করা আর একটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমার মনে হয় এই দুইটা জায়গা থেকেই আমাদের কি করা উচিত। আর যেখানে দুইটা দলই বলছে আমরা জাতীয় সরকার তৈরি করব,
সেখানে তো ভাই আপনার একজন আরেকজনের বিষয়ে ভোট বেশি টেনে নিয়ে আসা বা ভোট হার জিত তো কিছু নাই, জেতেন আর হারেন, আপনি তো জাতীয় সরকার গঠন করতেছেন। সো হোয়াই ইউ আর থিঙ্কিং যে না, আমাদের মধ্যে ক্লাশ করতে হবে? জাতীয় সরকারের ফরমেশন কি হতে পারে, হোয়াট ডু থিংক? আমার কাছে হচ্ছে সর্বপ্রথম কথা, আপনি যদি জাতীয় সরকার গঠন না করেন, জি, যেটা আমার কাছে মনে হয়েছিল যে 5ই আগস্টের পরেই পলিটিক্যাল পার্টিদের করা উচিত ছিল, এবং একটা অফারও নাকি ছিল, হ্যাঁ, টেবিলে এই কথাটা ছিল, এবং সেটা না করাতে আজকে কিন্তু ইউনূস সরকারের পিছনে এদেশের সমস্ত মানুষ তার সমস্ত ব্যাকিং দেওয়ার পরও কিন্তু হি ফিলস উইক। এবং আমি এটা মানে নির্দ্বিধায় বলতে পারবো যে ডক্টর ইউনূস যেভাবে দেশকে পরিচালনা করার কথা ছিল গত 1.5 বছর, মানুষের যে এক্সপেকটেশন ছিল, উনি সেটা করতে ব্যর্থ হয়েছেন, বা ওনার যে উপদেষ্টা মণ্ডলী করতে ব্যর্থ হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সর্বক্ষেত্রে না। জি, এই কিছু কিছু ক্ষেত্রের পিছনের কারণটাই হচ্ছে তাদের রাজনৈতিক শক্তির উপর সবসময় সিদ্ধান্তের পিছনে কি করতে হচ্ছে, তাদেরকে নির্ভর করতে হচ্ছে। আর এখানে যদি জাতীয় সরকার গঠন হতো, তাহলে কি আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে আলোচনা করার কিছু ছিল না। আর কেন একটা কথা বললাম, দেখেন, আপনি একটা দেশের একটা ক্রিকেটার, একটা ডোমেস্টিকে খেলতে গেছেন, আপনি সেই ছেলেটাকে আপনি বাদ দিয়ে দিলেন, কি জন্য? সে মুসলমান বলে, সে বাংলাদেশি বলে। এই যে বাদ দিয়ে দিলেন, আজকে একটা হস্টাইল পরিবেশ তৈরি করা হচ্ছে। এই হস্টাইল পরিবেশ যদি তৈরি করা হয়, এটা যদি সামনে আরও ব্যাপকতা লাভ করে, তখন কিন্তু ওয়ার টাইমে যেমন সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক হতে হয়, তখন আর কোনো বিভাজন থাকে না। ঠিক একই যেটা আপনি জুলাই দেখছেন, জুলাই পরবর্তীতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে এক হয়েছে। আজকে এই দেশকে রিকনস্ট্রাকশন করতে গেলে যদি জাতীয় সরকার বা যে নামে আপনি ডাকেন, সমস্ত রাজনৈতিক দলগুলো যেভাবে জুলাই সনদে ঐক্যমত হয়েছে, ঠিক ওইভাবে যদি সরকারটা আপাতত 5 বছর পরিচালনা না করেন। জুলাই সনদে কিন্তু এনসিপি স্বাক্ষর করেনি, এনসিপি স্বাক্ষর করেনি, স্বাক্ষর না, তারা তো এটাকে ধারণ করে, তারা স্বাক্ষর করেনি এই বলে যে এটা কিভাবে বাস্তবায়ন হবে। যখন বাস্তবায়ন হয়ে গেছে তখন আর স্বাক্ষরের সময় নেই। এখন যদি তাকে স্বাক্ষর করতে দেওয়া হয়, তাহলে আবার টাইম এক্সটেনশন করতে হবে, এটা নিয়ে অনেক বিতর্ক। আজকে দেখেন জুলাই সনদের হার পক্ষে এনসিপি সবচেয়ে বেশি সোচ্চার, আপনি বোধহয় সব জায়গায় দেখছেন। সো এটা ইমপ্লাইডলি ধরে নিতে হবে যে তারাও এটাকে অ্যাডপ্ট করে নিছে। সেই ক্ষেত্রে দেশ, তারেক জিয়া যেমন বলতেছেন সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু তারেক জিয়ার কথা না, এটা হচ্ছে সবার কথা। এবং আমরা কোন রাজনীতি করি? আমরা ওই রাজনীতিটাই করি যেখানে বাংলাদেশের রাজনীতি করি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশকে সবার আগে, সারা পৃথিবীতে দেখেন, দিল্লি না পিন্ডি, আমরা কোনো দিল্লিও না পিন্ডিও না, কারো না, আমরা হচ্ছি ঢাকা। আমরা হচ্ছি ঢাকা। বঙ্গভঙ্গ করে 1905 সালে আমরা কিন্তু ঢাকাতে কি পাইছিলাম দেখেন, এক ঢাকা ইউনিভার্সিটি করতে আমাদেরকে কত সেই সময় যুদ্ধ করতেছে। রবীন্দ্রনাথ তার বিরোধিতা করছে আমার এখানে একটা ইউনিভার্সিটি করার ক্ষেত্রে। এটা কিন্তু বিতর্ক আছে, রবীন্দ্রনাথ আদৌ বিরোধিতা করেছেন, চিঠি দিয়েছিলেন, সেটা চিঠিটার বিষয়ে বোধ কোনো বিতর্ক। তারপর রবি ঠাকুর তো রবি ঠাকুরই। আমি বলতেছি যে পারসেপশনটা কি, কলকাতার উপর থেকে ঢাকাতে একটা আলাদা কোর্ট হবে, ঢাকাতে একটা বিশ্ববিদ্যালয় হবে, একটা মেডিকেল কলেজ হবে, এই জিনিসগুলো কিন্তু সেইভাবে কখনোই হয় নাই। যে ইসাখার বাংলায় আগে থেকে যেটা হওয়ার কথা ছিল সেটা আমাদের হয়নি। তো সেই কারণে বঙ্গভঙ্গের পরে আপনার ডিসেন্ট্রালাইজেশন চাই। আমরা তো এটা সবসময় মুখে বলি, যেমন হাইকোর্টের বেঞ্চগুলো এখন দেশে 20 কোটি মানুষ, সব জায়গায় যাওয়া উচিত, যেটা জুলাই সনদে আছে। তারপরে একটা শ্রেণী আমরা সবসময় কি করতে চাই না, ডিসেন্ট্রালাইজ মুখে বলি কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বাস করতে চাই না। তো 71 সালে আমরা যেমন একটা মানচিত্র পাইছি, আমরা একটা পতাকা পাইছি, আমরা একটা দেশ পাইছি, ঠিক সেরকম আমাদের এই দেশে যদি আমরা মানে পাকিস্তানের সাথে এক থাকতাম, তাহলে কি আমাদের এত বিশ্ববিদ্যালয়, এত হাসপাতাল, এত কিছু হতো? আমার কাছে মনে হয় না এত কিছু এই জায়গাতে হতো। বা আমরা আজকে ঢাকাতে যে ভিসা সেন্টার পাচ্ছি, তখন দেখা যেত যে কোনো কারণে আপনাকে করাতে বা ইসলামাবাদে যেতে হতো। সো এই যে একটা, আমরা তো সেই স্টেটস, ফেডারেল স্টেটস যে চিন্তাটা, সেই চিন্তাটা থেকে তো অনেক দূরে সরে গেছিলাম। সেই জন্যই বলতেছি, আজকে যদি সব দল মিলে যখন করবে, তখন কিন্তু আর প্রোটেস্টের কোনো জায়গা থাকবে না। আর ইন্টারেস্টটা যেহেতু সবার আগে বাংলাদেশ, সেহেতু মনে হয় যে হ্যাঁ, ভোটের মাঠে অনেক কথাই বলতেছেন, তো সবারই একটা কথা। আর যেমন কিছু জিনিস আপনাকে বলি, বেকার সমস্যার সমাধান তো সবাই চাচ্ছে, কেউ ভাতা দিয়ে চাচ্ছে, কেউ চাকরি দিয়ে চাচ্ছে। সো লেট দ্য পিপুল চুজ যে কাকে সে পছন্দ করবে না চাকরি নিবে। তো এইখানে কিন্তু সমালোচনাটা কি হচ্ছে, সমালোচনাটা গঠনমূলক সমালোচনা। ওরা ভাতা চায়, ভাতা দিয়ে কি সমস্যার সমাধান হবে? আমরা তোমাদেরকে চাকরি দিতে চাই। সো লেট দ্য পিপুল থিঙ্ক
হুম দে চুজ, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সরকার যখন পরিচালনা করতে যাবেন তখন কিন্তু গেটার ইন্টারেস্টে, যেমন রেফারেন্ডাম বিএনপি প্রথমে চায়নি, পরে কিন্তু সাইন করছে। আবার জামাত ইসলাম যখন পিআর ছাড়া ভোট করবে না বলছিল, পরে সেখান থেকে চলে এসছে। সো গেটার ইন্টারেস্টের ক্ষেত্রে এই জাতীয় সরকার ছাড়া ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করা। এই যে আধিপত্যবাদ নিয়ে আপনি বলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তাদের রাজনীতি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। বাট অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বিএনপি নেতারাও বলছেন এটি বিভিন্ন বক্তৃতা, যে জামাতের অনেক নেতা, আপনি বোধহয় দু একটা টকশোতে বলেছেন যে তারেক রহমান সাহেব তিনি ভারতের ক্লিয়ারেন্স নিয়ে ঢাকায় ঢুকেছেন, এটি বিএনপি যারা নেতা কর্মী আছে সবাইকে খুব আঘাত করছে। এটি আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি আবার বলি, বিএনপির যারা কর্মী বা সমর্থক আছেন তাদেরকে বলি, ভাই তারেক রহমান এখানে এসে বলছে কি আমাদের সমালোচনা করব, কিন্তু আমরা গঠনমূলক সমালোচনা করব। আপনাকে যদি কেউ বেশি তেল দেয় তাহলে বুঝতে হবে আপনি সঠিক পথে নাই। এবং একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা কি, এই যে একটু আগে বললাম না, বেগম খালেদা জিয়াকে তো আমি অভিভাবক হিসাবে আমি নিজেও মেনে নিচ্ছি। আমরা বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না আসলে দেশে গণতন্ত্র অনেক আগে শিকায় উঠে যেত। তো সো আমরা তাদেরকে মেনে নিয়ে আমরা সামনে আগাতে চাচ্ছি, এবং তাদেরই রক্তের ধারক বাহক হচ্ছে তারেক রহমান। সো তার কাছে আমাদের আশাটা কিন্তু অনেক বেশি, তাদের মতোই আশাটা। সো এটা যারা বিএনপির সমর্থক গোষ্ঠী তাদেরকে বুঝতে হবে যে এই সমালোচনা মানে বিএনপির সমালোচনা তা কিন্তু না। কারণ আমাদের দুইটা জিনিস, আজ পর্যন্ত কিন্তু জনাব তারেক রহমান এটা বলতে ব্যর্থ হলেন উনি কি মিন করেছেন, যে যখন বললেন তার হাতে ফিরে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না, এটা কিন্তু আজ পর্যন্ত উনি পরিষ্কার করতে পারলেন না। সেকেন্ড কথাটা, যে কেন এই তুলনাটা করলাম, যে উনি দেশে এসেও যখন 300 ফিটে জনসভাটা করলেন তখনও কিন্তু এই উত্তরটা দেননি। আর আমি প্রথমে বলেছিলাম চুক্তি, ওটাই এই ইন্টারন্যাশনাল টিভিতে দেওয়ার সময় ট্রিটি বলছি, ট্রিটি না হয়ে ওটা হবে আন্ডারস্ট্যান্ডিং। একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটা হচ্ছে যে আপনি যদি পেপারে একটা খবর লেখেন যে খবরটা ঠিক না, তাহলে আমি একটা মিসজয়েন্টার দিই না। জি। সো আনন্দবাজার পত্রিকায় একজন একটা কলাম লিখলো, আপনি বলে দেন এক কথা যে না ওই কলাম ভিত্তিহীন। বাট আমরা শুনেছি যে আনন্দবাজারে এরকম কোনো কলাম বা রিপোর্টই করা হয়নি। না, এর আমি নিজে দেখাইছি, সেটা আমার কাছেও আছে, সবার কাছে আছে। গুগলে সার্চ দিলে দেখতে পাবেন যে দেয়ার ইজ এ কলাম, এবং কলাম কে লেখছে না লেখছে সেটা আমরা সবাই দেখতে পাইছি। সো আপনি এটা যে এই যে লেখা হয়নি, এটা হয়ে যাবে আর একটা কি বলবো, যে মিথ্যাচার বলবো না, আর একটা কনফিউশন সৃষ্টি করবে, সেটা আরো বেশি ড্যামেজ করবে। সো এক কথা বলা যায় তো যে উই ডিজন, এবং এটা জনাব তারেক রহমানকে বলতে হবে তা না, পার্টিতে তো অনেক সময় অনেক স্টেটমেন্ট দেওয়া হয়। সো এই দুইটা কারণ। আর একটা কারণে বলতেছি, সেটা হচ্ছে উনি ফিরে এসে কিন্তু হাদির মাজার জিয়ারত করছেন। জি। হাদির আদর্শটা কি ছিল? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সো ইমপ্লাইডলি দেখা যাচ্ছে যে সে তার বাবা মার দিকে, যে ভারত বিরোধিতা সেই দিকে। কিন্তু ইলেকশনের কারণে কিনা আজ পর্যন্ত তার এই ক্রিকেট খেলা নিয়ে তার কাছে কোনো স্টেটমেন্ট পাইছেন? পাননি। আপনি যে আজকে বাংলাদেশ আইসিসি টিমকে ভারত সেখানে খেলতে দিতে চাচ্ছে না, আজকে জনাব তারেক রহমানকে এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দিয়েছেন? দেন উনি তো বিভিন্ন জনসভায় যাচ্ছেন। সবার আগে বাংলাদেশ হলে সকল মানুষ, আমাদের কাছে ক্রিকেটটা কি সব কিছুর উপরে কিন্তু। সো আপনি কিন্তু এই জিনিসটা নিয়ে স্টেটমেন্ট দিতে পারতেন। সো এই জিনিসগুলোই আমাদেরকে ভাবাচ্ছে যে আমরা তো তারেক রহমানকে চাই। এটা নিয়েও কিন্তু একটি প্রশ্ন উঠছে যে এখন বিএনপি বিরোধী শক্তি বা নির্বাচনী মাঠে যারা প্রতিদ্বন্দ্বী, তারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে তারা খুব কি সম্মানের আসনে রাখবেন, বাট তারেক সাহেবকে মেলাইন করবেন, এবং সেই জন্য নানা ধরনের সমালোচনা, এবং বিএনপি নেতাকর্মী অনেকের ভাষায় যে বট বাহিনী তারা যেটা বলে থাকে, এআই দিয়ে নানা কিছু করে তারেক রহমানের ক্যারেক্টার অ্যাসাসিন করার চেষ্টা করছে। এটি আপনি কি বলবেন? আমি আপনাকে একটা জিনিস বলি, এটি তাদের একটি কৌশল আর কি। কৌশলের কথা না, অন্তর্ঘাত সবসময় ছিল। এটা এখন থেকে না, বহু আগে থেকেই রাজনীতিতে। প্রথম জিনিস হচ্ছে তারেক রহমানের বিএনপি এবং বেগম খালেদা জিয়া রহমানের বিএনপি, এই যে আলাদা বিএনপির একটা কথা উঠতেছে, এই কথাটা প্রথমেই আপনাকে বন্ধ করতে হবে। এবং আমি একটা জিনিস সবসময় ভাবি, তারেক রহমান সাহেবের কিন্তু একটা ক্যারিসমেটিক গুণ ছিল, সেটা হচ্ছে গত 17 বছর বিএনপি ভাঙার কিন্তু বহু চেষ্টা নেওয়া হয়েছে। সেটা কিন্তু সে দেশে না থেকেও কিন্তু সেটা সে কন্ট্রোল করতে পারছেন। সেটা হয়তো বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় পেরেছেন। আজকে এটা বুঝতে হবে যে সে কিন্তু বড় অসহায়,
তার মা নাই, বাবা নাই, ভাই নাই। এবং তার উত্তরাধিকারী বলতে গেলে এই 3 মেয়ে, আমি 1 মেয়ে বলবো না, কোকর 2 মেয়ে এবং তার মেয়ে, এই তো। তো সেইখানে কিন্তু সে বড় অসহায়। সো এই অসহায়ত্বের যেই সুযোগ নিতে চায় তাকে কিন্তু একটা স্ট্রং পজিশন নিতে হবে দেশের স্বার্থে। এবং দেশের স্বার্থে যখন নিতে হবে তখন তাকে প্রথমেই তাকে যারা মেলায়ন করতে চাচ্ছে যে সে যে বিএনপি করতেছেন সেই বিএনপি তার বাবার বা মায়ের বিএনপি না, এখান থেকে তাকে সরায় নিয়ে আসতে হবে যে না, আমার বাবা মা যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি করছে এটাই বিএনপি রাজনীতি, এবং এই রাজনীতিকেই 65% মানুষ সারা জীবন পছন্দ করে। একটা দেশে বিরোধিতা করা তো রাজনীতি হতে পারে না, কারণ এখানে আপনাকে বলি দেশের বিরোধিতা কিন্তু করছি না। আর ভারতের মানুষের সাথে আমাদের সম্পর্ক, শোনেন, এই যে আমাদের নেইবার, একে তুলে ফেলে দেওয়া যাবে না, আর আমরাও বাংলাদেশ থেকে চলে যেতে পারবো না। বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়ার মানুষের সম্পর্ক থাকবে। আমরা বলতেছি সাউথ ব্লকের সাথে আমাদের ইনসাফ ভিত্তিক সম্পর্ক থাকবে। যেমন জামাতের আমি সেদিন বলছি, আপনি 5 লাখ গরু দেন, এই গরুর চামড়া আমি আপনাকে দিয়ে দিব। এটা তো যে ঈদের সময় তো গরু আসবে ভাই, এবং এত বড় বর্ডার, আমি তো এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তাদের সাথে আমি সম্পর্ক চাই না, কিন্তু কথা হলো সেই সম্পর্কটা হতে হবে কি ইনসাফের ভিত্তিতে, সেই সম্পর্কটা হতে হবে ইকুইটির ভিত্তিতে। মাস্টার স্লেভারের ভিত্তিতে তো হওয়া চলবে না। এবং যেটা তারা 53 বছর আমাদেরকে যে সাবসার্ভিয়েন্ট করে রেখেছে, এবং আপনি দেখেন তাদের মাইন্ডসেটটা এরকম। এই মাইন্ডসেটটা কার? এই মাইন্ডসেটটা ইন্ডিয়ার মানুষের না। দেখেন ইন্ডিয়ার মানুষকে আমাদের জুলাইয়ের ইয়াতে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামেনি। আজকে পশ্চিমবঙ্গে আমার যারা বুক সাপ্লায়ার আছে তারা কিন্তু হাওমাও করে কাঁদে, জানেন, ফোন দিয়ে আমাকে, যে ভাই কোনো ব্যবসা নাই, আমার ব্যবসা আপনার বাংলাদেশের সমস্ত ব্যবসায়িকেরাই, কলকাতায় নিউ মার্কেটে এখন হাহাকার নাকি, তার নাকি সবাই ব্যাংকক্রাফট হয়ে গেছে। সো এই জিনিসটা তো সাউথ ব্লককে বুঝতে হবে যে এই দুইটা মানুষের কানেক্টিভিটি। আমি তো একবার দেখি নাই তাদের যে কনসেপশন, সেই কনসেপশন থেকে বের হয়ে ইউরোপিয়ান ইউনিয়নের মতন আমরা সবাইকে রেসপেক্ট করব, এই যে ফিনোমিনান, এটা তো সাউথ ব্লক নিচ্ছে না আজ পর্যন্ত। আমরা যে টাকাটা অস্ত্রের পিছে খরচ করতেছি ভারত পাকিস্তান যুদ্ধে, কিন্তু হ্যাঁ দরকার নেই, কিন্তু যদি আমরা ইউনিয়নের মতো হয়ে যদি শক্তি হই, তাহলে তো আমার তো ভাই এই জিনিসের চিন্তা করার কোনো দরকার নাই। আপনি সেই জায়গাতে কেন যাচ্ছেন না? কেন আমি ভাববো যে আমার মধ্যে থেকে করিডোর দেওয়া মানে আমার সার্বভৌমত্ব নষ্ট করা? সারা পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে আমার এই চিন্তা করার কোনো কারণ নাই। আপনি করিডোর দিবেন বাংলাদেশ, আবার আমার নেপালে যাওয়ার জন্য আমাকে আবার কি দিবেন না, ট্রানজিট দিবেন না। এই যে আপনার দ্বিচারিতা, এটাকে বলা হচ্ছে সাউথ ব্লক সবসময় মাস্টারের ভূমিকা চায়, এবং এই মাস্টারের ভূমিকা, এই কৈটুল্য বা চাণক্যর যে নীতিটা গান্ধী বলবো নেহরু সাহেব নিয়েছিলেন, সেই নেহরু সাহেব নিয়ে কিন্তু হায়দ্রাবাদকে দখল করে ফেলছে। হায়দ্রাবাদ যদি প্রিন্সলি স্টেটগুলো যদি সার্বভৌমত্ব থাকতো, আমরা যদি স্টেটস হতাম, তাহলে তো আর ইস্ট পাকিস্তান ভাঙারও প্রশ্ন আসতো না। আপনি আমাকে বলেন ইস্ট পাকিস্তান ভাঙার কি প্রশ্ন আসতো? তখন ইস্ট পাকিস্তান একটা স্টেটস হতো, আমরা সবগুলো মিলে কি তার ফেডারেল স্টেটস হতে পারতাম, সেজন্য কিন্তু ইউনাইটেড স্টেটস। আপনি সেই জায়গার চিন্তাটাতে ইন্ডিয়া কোনোদিন করলো না, সেটা পার্টিশনের সময় থেকে। কেন পেন্সিল দিয়ে আপনি আমাকে এইভাবে ক্লিপ যেভাবে ভাগ করলেন ভাই? আমার বোনের বাড়ি পড়ে গেল ইন্ডিয়া, ভাইয়ের বাড়ি পড়ে গেল বাংলাদেশ। বার্নিং ট্রেনের কথা কি ভুলে গেছেন? আমাদের তো জন্ম দূরে করা, আমি তো সিনেমায় দেখছি একটা চলন্ত ট্রেনে আপনি আগুন লাগায় দিচ্ছে, ট্রেন টু পাকিস্তান, একটা বিখ্যাত বই আছে, বর্ণনা আছে। হ্যাঁ, বর্ণনা আছে। এবং আপনি একটা জিনিস দেখেন, বাচ্চা থেকে মা থেকে কি তাদের কি দোষটা কি? সো এই যে আপনি এই বিভাজনটাকে কিন্তু রক্ষা করা যেত না। ক্যাবিনেট মিশন প্ল্যান তো তাই ছিল। তাহলে আজকে আপনি সাউথ ব্লক সেদিন থেকে যে পর্যায়ে নিয়েছেন, আজকেও আপনি সে পর্যায়ে নিয়েছেন। আপনি একবারও কি সাউথ ব্লক চিন্তা করেন না নেপালের মতো ছোট্ট দেশের সাথে আমার সমস্ত নেইবারিং কেন আমার হোস্টাইল? সমস্ত আপনি বলেন, নেপাল বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপের তো কিছু নাই, তারপরে সেখানকার মানুষ কেন হোস্টাইল? 4 লাখ লোক মাত্র। 4 লাখ লোক তো দূরের কথা, আমি তো মালদ্বীপের মালেতে গেছে, ওখানে রাস্তা নাই ভাই গাড়ি চালানোর মতো। আজকের এই শতাব্দীতে সেইখানকার লোক কেন ইন্ডিয়ার বিরুদ্ধে হবে? ইন্ডিয়ার মানুষের সাথে আমরা সম্পর্ক, আমি কেরালাতে গেছি, কেরালার মানুষগুলো কত ভালো, কেরালার মানুষের তো কোনো বাংলাদেশের না। সাউথ ব্লক কেন পুরা ইন্ডিয়া একটা নেশনকে কেন তার এই নেইবারিংদের বিরুদ্ধে হোস্টাইল করে দিচ্ছে কেন ভাই? এই যে কেনর উত্তরটা আজ এত বছর পরও কিন্তু ইন্ডিয়া তার ফরেন পলিসি চেঞ্জ করেনি, এবং এই জায়গাতেই কিন্তু আমাদেরকে জীবন দিতে হবে। আমরা দেশে ফিরি এখন প্লিজ। আমি একটু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিয়ে আলোচনা করি। যেমন আমরা সব সময় দেখেছি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটি ছিল জামায়াত ইসলামের স্লোগান। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা
বাড়ি বাড়ি যখন ভোট চাচ্ছে তখন শরিয়া আইনের কথা বলছে, বাট ফরেনারদের সাথে যখন কথা বলছে তখন বলছে প্রচলিত আইনে দেশ চলবে। এটা কি দ্বিচারিতা না, বা এটা কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, প্রথমে বলে নিই, কালকে আমি আমার এলাকায় গেছিলাম। জি। এলাকায় যে এলাকার মানুষের সাথে যেরকম উঠান বৈঠক হয় সেরকম বক্তব্য দিচ্ছি, তো দেখলাম যে ওইটাও ফেসবুকে চলে আসছে। আমি ওখানে বলছি দুইটা কথা। একটা কথা হলো যে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই, জামাত ইসলাম ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই, এবং এটা স্বীকার করে নিতে হবে গত 17 বছরে নৈতিকতা কিন্তু একদম নিচের পর্যায়ে চলে গেছে। যে দেশের ফাইন্যান্স মন্ত্রী বলতেছে স্পিড মানি বলে ঘুষকে হালাল করতে চাইছে, জি জি জি। যে দেশের ফরেন মিনিস্টার আরেকটা দেশের সাথে আপনার সম্পর্কটাকে একটা মানে কি বলবো স্বামী স্ত্রী হাজবেন্ড, আমি এটা বলতে চাচ্ছিলাম না, এই জায়গায় নিয়ে যাচ্ছে, সেখান থেকে যদি মানুষের মেন্টালিটিটা দেখেন, এই ছাত্ররা তো কি সের উপর ভিত্তিকে যখন বললো তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কেন এই বিক্ষোভটা কি? তারা কি ৭১কে ধারণ করে না? অবশ্যই ধারণ করে, সেজন্য কিন্তু তারা বলছে দ্বিতীয় স্বাধীনতা। এখন বাংলাদেশ জামাতে ইসলাম ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়। এখানে কথা হচ্ছে শরিয়া এবং ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা এর একটা পার্ট, ইট ইজ এ কম্পোনেন্ট, বাট দ্যাট কম্পোনেন্ট ডাজ নট মিন এটা হোল কার। যেমন আমরা বাইরের থেকে দেখে নেন, বলে দিছে আমেরিকা যে শরিয়া বাস্তবায়ন করলে 100% কি দেওয়া হবে, ট্যাক্স ইম্পোজ করা হবে। আসলে বলেছে এটা একজন এটা সব ফটো কার্ড দেখতেছে, এগুলো তো কোনো সত্যতা নাই। তো এই যে কথাটা বলতেছে এটা কি জন্যে? এটা হচ্ছে বিরোধিতার কারণ, বিরোধিতা, এটার কোনো বেসিস নাই। আপনার মুসলিম আইনের আপনার জমি জমা সমস্ত মুসলমানের কিসের মোহামেডান ল দিয়ে তো ভাগ হয়। জি। আচ্ছা, হিন্দুদের দেয়া ভাগা জি অথবা মৃতক-খরা এই দিয়ে কিন্তু ভাগ হচ্ছে। জি। বিয়ে হচ্ছে হিন্দুদের কি তাদের আইন অনুযায়ী, মুসলমানের মুসলমান আইন অনুযায়ী। স্ট্যাটিউটরি বিয়ে কত পার্সেন্ট হচ্ছে? সো আপনি একটা সমাজ ব্যবস্থায় বাসই করতেছেন। আচ্ছা, ইসলামিক ব্যাংকিংও আছে, কনভেনশনাল ব্যাংকিংও আছে। আমি সেই প্রশ্ন দেখেন আপনি, আমি এক লোককে প্রশ্ন করছিলাম যে আপনি ইসলামের কথা বলেন তো কনভেনশনাল ব্যাংক থেকে ইয়া নিলেন কেন, ঋণ নিলেন কেন? সুদ দিতে হয়তো। হ্যাঁ, সুদ দিতে হয়তো। জি। তো উনি চুপ করে আছে, ভাই ইসলামী ব্যাংক দেয়নি। আমি বললাম দেয়নি তো আপনি করলেন কেন? না করলেই তো হতো। সুতরাং কথাটা হচ্ছে তা না, আপনার প্লেটে খাবার আছে ভাই, আপনি কোনটা খাবেন ইটস আপ টু ইউ। এখন আপনি যখন শরিয়া বলে একটা ফোবিয়া ক্রিয়েট করতে চান, সেটা কি ক্যাপিটাল পানিশমেন্টের সেগমেন্ট আছে না? তা আপনি তো যখন পিনাল কোড করছেন তখন তো ক্যাপিটাল পানিশমেন্ট অনুযায়ী তো করছেন, মৃত্যু ডেথ সেন্টেন্সে হোক আর প্রকাশ্যে হোক, ডেথ তো ইজ ডেথ। আমার এখানে তো ডেথ সেন্টেন্সটা দেওয়া আছে, আই ডোন্ট নিড টু। শোনেন, দেখেন আপনি যাকেই যখন ডেথ সেন্টেন্স দিচ্ছেন তখন টিভিতে ফলাও করে প্রচার করতেছেন কি করতেছেন না, এই অপরাধের কারণে তার মৃত্যুদণ্ড হচ্ছে। সো এখন তো পাবলিশারে দেখতে পাচ্ছেন মাঠে দিলেই কি আর জেলখানায় দিলেই কি। সো এই যে ফোবিয়াটা, এই ফোবিয়াটার সাথে আর ইসলামী ব্যাংকিং, ইসলামী ল, এই সব কিছু মিলে সব কিছু কিন্তু শরিয়া। শরিয়া মানেটা মানুষ যেটা বুঝতে চায় যে দুইটা জিনিস দেখায়, মেয়েদেরকে বোরকা পড়তে হবে, দেয়ার ইজ নো সাচ এ থিংস। আচ্ছা। কি কাজ জোর করে কি কাউকে কিছু ইসলামের মধ্যে আনা যাবে? না। আপনি তো জোর করে পৃথিবী ইসলাম কেন কোনো কিছুর মধ্যেই আনতে পারবেন না, কোনো কিছুর মধ্যেই আনা সম্ভব না। এবং আরেকটা জিনিস, আমরা এমন একটা সোসাইটিতে বাস করি, আমি যেমন সবসময় বলছি এদেশে ইসলাম কায়েম করতে হলে আমাদের সংস্কৃতি অনুযায়ী কায়েম করতে হবে। আপনি যদি আমাকে এখানে বলেন জুব্বা সংস্কৃতির সঙ্গে অনেক সময় সাংঘর্ষিক না না, কিরকম একটা ইসলামিক কোনো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেখানেই পাঠাইছে, কোরআনকে এমনভাবে কম্পিটিবল করে পাঠাইছে কোনো সংস্কৃতির সাথে কনফ্লিক্টই না। যেমন ধরেন আপনি নববর্ষের কথা ধরেন। জি, আমি এই প্রশ্ন আসতে যাচ্ছি। নববর্ষ গান, যাত্রা বলতেছি আপনাকে, নববর্ষ আচ্ছা, যাত্রার কথা তুললেন, শোনেন। ছোটবেলায় আমাদের ওদিকে কলকাতা থেকে যাত্রা আসতো উত্তরবঙ্গে। জি। এবং আমার বাবা আমাদের নিয়ে যেত। আচ্ছা আচ্ছা। এবং সেটা সবসময় রাতের বেলা হতো। হ্যাঁ, রাতের বেলা হয়। এবং শীতের দিন। জি। এবং সামনে চেয়ার থাকতো, পিছনে ওই যে খ্যার দেওয়া থাকতো, সেই খ্যারে সব লোক বসে থাকতো এবং গোল হয়ে। জি। এবং আমার বাবা, এখন আমার খেয়াল আছে, বলতো বিবেক বলে একটা লোক ছিল, একটা সেগমেন্ট হয়ে যায়, তারপরে এসে সে বলে চলে যায়। জি। তখন কিন্তু অশ্লীল কোনো গান, নাচ এগুলো আমি কোনোদিন দেখিনি। আমি ওই লোকই যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম তখন মেহেরচণ্ডীতে একটা
যাত্রা হলো, তো বহুদিন যাত্রা যায়নি, সমস্ত বন্ধু বান্ধবরা মিলে বললাম চলো যাত্রা দেখতে যাই। জি এবং সেটি যাত্রাটা কি ছিল, রূপবান বা কিছু একটা ছিল। জি যাত্রার প্রথম সেদিন ভালো হলো, জি পরে এই যে নাচ হলো, জি সেখানে কিছু লোক পরে আর যাত্রা দেখতেই দিল না, তারা খালি ওই নাচই নাচ চাইল। দেখবে। তখন হয়ে গেল কি পুরো যাত্রাটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ। আপনি একটা জিনিস চিন্তা করুন, অরুণা বিশ্বাসের মা জি বা আনোয়ার হোসেন, জি এই সিরাজউদ্দৌলা, জি জি এইভাবে কিন্তু গ্রামে গঞ্জে যাত্রাটা হচ্ছে আমার প্রাণ। এই যাত্রাটায় আপনি দেখেন, আপনি বিষাদ সিন্ধু নিয়ে যাত্রা হয়েছে না হয়নি? জি 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 হয়েছে না হয়নি? আপনি তাহলে হাউ ইউ আর সেইং এই যাত্রা করতে তো কেউ মানা করেনি, কিন্তু এই যাত্রার মাঝখানে আপনি যে কাজটা করে আজকে পুরো যাত্রাটাকে কি নষ্ট করে দেননি? আজকে কি সারা বাংলাদেশে আর যাত্রা আছে? গত 15-16 বছরের যাত্রা হয়েছে ভাই? না খুব 16-17 বছর কোনো যাত্রা হয়নি। আপনি আগে শোনেন, আমাদের পোষনার মেলা বলে একটা মেলা ছিল, জি পৌষ সংক্রান্তির মেলা, সেটাকে আমরা বলতাম পোষনার মেলা। এবং সেখানে রং বেরঙের হাড়ি ছিল, সেই হাড়ির গায়ে আমার এখনো লেখা, সেই হাড়ি একটা কিনবো, গরম গরম জিলাপি ভাজা হবে, সেই জিলাপি নিব। এটা কিন্তু আমি নিজেই বলতেছি, অন্য কারণ আমি নিজে যে সেই মেলাগুলোতে, তার মেলাতে ওই যে ওইটাকে কি বল, নাগরদোলার মতো মানুষ ইয়া করছে, দ্যাট ইজ মাই কালচার। এই কালচারের সাথে ইসলামের কোথায় সাংঘর্ষিকতা? ইসলাম কোন জায়গাটা বলছে? ওই কারণ ওই মেলাতে মাজার ভাঙাকে আপনি কিভাবে না, ওটা যাচ্ছি। জি সো ওই মেলাতে যখন জুয়া খেলে গরিব মানুষ শান্ত হয়ে যাচ্ছে, তখন সেটাকে সর্বশান্ত হয়ে যাচ্ছে, সেটাকে কি আমি অপোজ করব না করব না? না তা তো করা উচিত। সবারই করা উচিত না? তাহলে আপনি রাষ্ট্রীয়ভাবে তো করতেছেনই ভাই, যেটা ইসলাম বলতেছে এই কাজগুলো করো না, কিন্তু আপনাকে বলছে কি যে মেলায় যাওয়া যাবে না। না সেটা কি বলেনি। আচ্ছা, এবার আসেন আপনার মাজার ভাঙ্গার আগে দেখেন দুর্গা পূজা হচ্ছে। জি আমার বন্ধু, আমি ছোটবেলা থেকে কার্তিকর নাম, আমার বাবা সবসময় বলতো তুই কার্তিক ছাড়া কোথাও চলতে পারবি না। ও ছাত্রলীগ করতো, তো কার্তিক এখন হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করে। কার্তিকের বাড়িতে আমরা যাব, কাকিমা আমাদের জন্য মোয়া বিভিন্ন ধরনের লাড্ডু তৈরি করে রাখবে, সেটা আমরা খাবো। কোনদিন তো বাবা মা বলেনি যে এটা খেতে পারবে না। আচ্ছা আচ্ছা আমরা কিন্তু মানে মিডিল ক্লাস, সে বৌদ্ধিষ্ট, সে পুরো সকালবেলা হুজুর আসবে, নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, সেই পরিবার থেকে আসছি। আপনি এই জিনিসগুলোকে কেন একটা ভয় দেখাচ্ছেন? কারণ এই সোসাইটি, আমার বেসটা কি ওই বাঙালি সোসাইটি থেকে তো আমি আসছি। আপনি এই সোসাইটি থেকে হঠাৎ করে সরে কাল থেকে উট জবাই দিলে তো হবে না রে ভাই। আমি তো উটের মাংস খাই না। আপনি আমাকে জুব্বা পড়তে বললে হবে না, আমি তো সেটার সাথে কমফোর্টেবল না, আমি লুঙ্গি পরে আমি যাই না। আমি চেম্বারে কিন্তু এখন লুঙ্গি আর পাঞ্জাবি পরেই থাকি। কেউ যদি কালকে আমাকে বলে না এটা করা যাবে না, না, এখন আমি মাঝে মাঝে বলি যে কোটে গাউন কোট পরা এটা ব্রিটিশদের কালচার, ওখানকার ঠান্ডার জন্য, এই যে গরমে, এই গরমে। কিন্তু আপনি এখনো ওটা আমার যখন এই কলার বন্ধ করে আমাকে যেতে হয়, হাঁসফাঁস লাগে। তো ইজ ইট সুইটেবল? না 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 একদম। আগে কি ছিল, আপনি একটা কোট পরবেন, ধুতি আর পাঞ্জাবি, কি সমস্যা ছিল? ইসলাম কি বলছে তোমাকে ইসলামিক কোন ড্রেস, পৃথিবীতে কোন ইসলামিক ড্রেস বলে কিছু আছে ভাই? নাই না। কোথায়? আপনি আমাকে বলেন যে কোরআন সুন্নাহ কোথায় আছে ইসলামিক ড্রেস বলে একটা ড্রেস? কি বলছে? আবরু করার কথা। আচ্ছা আচ্ছা আপনি এমনভাবে চলবেন যাতে আপনার, শোনেন, আপনি এই রাস্তায় ছেলে বলেন আর মেয়ে বলেন, দেখলে কিন্তু আপনার একটা পারসেপশন তৈরি হয় কিনা। সেই পারসেপশন তৈরি হওয়ার যাতে না হয়, সেই দায়িত্বটা আমার আপনার। এবার আসেন আপনার মাজার ভাঙ্গা। ভাই জোর করে বলছি না যেভাবে করা যাবে না, মাজার ভাঙবা কেন তুমি? এটা নিন্দনীয় কাজ, আপনি এটা করতে পারেন না। এখন আপনাকে বলি, ধরে নেন মাজারের নিয়ে তো অনেকে ব্যবসা করতেছে, সেজন্য তো রাষ্ট্র আছে, কোর্ট নাই, আদালত নাই। যে কোনো ধরনের অপকাজ করা, সেটা যে ফর্মে হোক, সেটা করলে সমাজে কি রিকনসিলিয়েশন হবে না। এজন্য আমি কালকে আমিরে জামাত বলে যে যারা চাঁদাবাজি করেন, তাদের চাঁদাবাজি করার চিন্তা, তাদেরকে কাজ দেবো। আমি একসময় বললাম, আমার নওগাঁয় এসপি সাহেব ছিল, তাকে বললাম যে অটোরিকশা বন্ধ করেন। তিনি আমাকে দেখালেন অটোরিকশার আগে কি পরিমাণ চুরি ছিল, আর অটোরিকশা দেওয়ার পরে আর চুরি নাই গ্রামে। এই লোকগুলোর আনস্কিল্ড ওয়ার্কার, সে ওই অটোরিকশাটাই চালাতে পারে। কালকে যদি অটোরিকশাটা আপনি তার বন্ধ করে দেন, ঢাকা শহরে যে অটোরিকশার কথা বলছে এটা বন্ধ করে দেন, এদের যে সাবস্টিটিউট কাজ না দেন, এই লোকগুলো চুরি ছাড়া, পকেটমারি ছাড়া কি করবে? আপনার এক একজনের সঙ্গে 7-8 জন লোক জড়িত। আপনি বলেন, তাহলে আপনি তো এই চিন্তাটা করতে হবে। জি জি জি। তা আপনি একটা জিনিসকে এই ধাম করে আমি বন্ধ করে দেবো, এটা তো হতে পারে না। আপনাকে আগে কাজের সাবস্টিটিউট ব্যবস্থাটা করেই করতে হবে। মাজারের ক্ষেত্রে যে মাজার করতে চায়, যে পীর সাহেবের কাছে যেতে চায়, সেটা একান্তই তার ব্যাপার। জি।
আমি তো আপনার জন্য এই যে আর কথায় কথা বলে না জামা এই বেহেশতের কথা শুনেন, বেহেশত দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ও এই প্রসঙ্গে আমি একটু প্রশ্ন আপনাকে করি। এটা বলে নিই একটা জিনিস শুন, মুসা আলাহ ইসলামের সময় এক গ্রামে মুসা আলাহ ইসলাম গেছেন, তখন ওখানকার সবাই বলছে যে কে বেহেশতে যাবে। মুসা আলাহ ইসলাম বলছে আল্লাহর কাছে যে কে বেহেশতে, আল্লাহ বলছে একজনে যাবে না। তখন লোকেরা জিজ্ঞেস করছে কি করলে বেহেশতে যাওয়া যাবে, বলছে এই কাজ করো তাহলে যেতে পারবা। 1 বছর পর আসছে, আবার বলছে কে যাবে, আল্লাহ বলছে যাবে না। এবার থার্ড টার্ম একই কাজ হয়েছে। থার্ড টার্মের বার মুসা আলাহ ইসলাম বলছে অমুক একটা মেয়ে আছে সেই মেয়েটা যাবে। তখন সবাই পাথর মেরে মুসা আলাহ ইসলামকে ক্ষতবিক্ষত করছিল। মুসা ইসলাম তখন সেজদায় পড়ে বলল আল্লাহ আমাকে এরকম বেইজ্জত করলা কেন। ওই মেয়েটা ছিল প্রস্টিটিউট। আচ্ছা আচ্ছা। তা আল্লাহ বলল যে আমি যা জানি তুমি তা জানো না মুসা। ওই মেয়েটা পরনের কাপড় খুলে একটা কুকুর তৃষ্ণার্ত মারা যাচ্ছিল, সে তার কাপড়ের খুলে কুয়ার মধ্যে কাপড় দিয়ে কাপড় ভিজিয়ে তুলে তুলে এনে চিপে চিপে ওই কুকুরকে খাওয়াইছে, নাহলে ওই সময় কুকুরটা মারা যেত। তো তার মনের মধ্যে একটা জীব সম্পর্কে যে কি মায়া মমতা এই লোকগুলোর আছে, তোমাকে তো ক্ষতবিক্ষত করে ফেলে দিল। ইমান মানে তা না, আমি যা বলছি নামাজ রোজা পড়লে হবে না, খালি দাওয়ার মালিক তো আমি। আমি যে কথা সবসময় বলি শোনেন, জামাত ইসলাম না, কোরআনকে দেওয়া হয়েছে কি শোকেসে রাখানোর জন্য জি, না, না। এটাকে পড়তে হবে, এটাকে এক্সারসাইজ জানতে করতে হবে হবে। এবং জেনে আপনি বুঝে। রাষ্ট্র ধর্মকে আলাদা করা যাবে না ভাই, রাষ্ট্র ধর্ম একটাই জিনিস। আপনি ওইভাবে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। এবং যদি আপনি প্র্যাকটিস না করেন, সারা বছর না পড়েন, আপনি পাস করবেন ভাই? না, পাস করার সুযোগ নেই। সুযোগ নেই। আমি এই কথাটাই বলি যে জামাত ইসলাম বলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এবং চললে ডেস্টিনেশনটা কি, আমরা সবাই মারা যাব এবং মারা গেলে কি হয়, দোজখে যাবো নাহলে বেহেশতে যাবো, ডেস্টিনেশন তো এইটাই, এর বাইরে তো আর কিছু নাই। সো দুনিয়াতে যা কিছুই করতেছি ওই ডেস্টিনেশনের জন্য তো করতেছি। এখানে এটাকে টিকিট বর্ণ কিছু বলে এটাকে আল্লাহকে আমি এই অসম্মান করা প্রশ্নটি করতে চেয়েছিলাম যে জি। এটি কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। এবং এটা সত্যি এটা নিয়ে এইভাবে বলা উচিত না। কারণ আমি আপনি যেমন অনেকে বলে আপনার নামাজ হয়নি, এটা বলার আমি কে ভাই? কিন্তু আমাকে নামাজ পড়তে হবে, আপনাকে বলতে হবে ভাই নামাজ পড়ে, রোজা রাখেন। আপনি রাখবেন কি রাখবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বলার দায়িত্বটা কি? আমার বলার দায়িত্বটা তো আমার। জি জি। আমি যদি আমার সন্তানদের না বলি তুমি ভালো মতো কোরআন বোঝো, নামাজ পড়ো, তাহলে সেটার দায়িত্বকে আমি পালন করলাম? আমি তো অভিভাবক হলাম। আল্লাহ বলছে আমি তোমাদের অভিভাবক, তোমাদেরকে যা বলছি সেই অনুযায়ী পালন করি। সেটা ডেস্টিনেশনটা কি হয়, আমি জান্নাতে যেতে চাই, না হলে জাহান্নামে যাবেন। তো সেই কথাটাই বলা হচ্ছে যে আপনি সৎ চরিত্রবান লোক হলে তাহলে সমাজে দুর্নীতি থাকবে না, সমাজের চাঁদাবাজি থাকবে না। আর আমাদের সমাজের তো দুর্নীতিটাই তো মূল উৎস। আপনি যদি এথিক্সটা তৈরি করতে না পারেন, ইউনিভার্সিটি টিচার কেন ভাই আপনি রাজনীতি করতে হবে ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য? আপনি একটা জিনিস দেখেন যে ইউনিভার্সিটি টিচার কি অবস্থা ছিল, অমুক চেয়ারম্যানের মেয়েকে বিয়ে না করলে তোমাকে টিচার বানাবো না, বাসায় বাজার করে না দিলে বানাবো। আপনি দেখেন এইটা যখন এইখানে চলে যাবে তখন ওই ছেলেটার কি হবে বলেন তো? আপনি যেহেতু আমি দেখেছি আপনার সঙ্গে আমি আগেও টক শো করেছি, আপনি বলেছেন যে আপনি জামাতকে সাপোর্ট করেন, সুতরাং এই জন্য কিন্তু একটু বেশি প্রশ্ন না করছি। অসুবিধা নেই। যেমন বলা হচ্ছে যে ঢাকায় যে রিক্সা গ্যারেজ, তারপরে ভ্যান চালক যারা আছে, এদেরকে নাকি জামাতের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে যে তোমার যাত্রী উঠলে তোমরা বলবা যে অন্য দল তো দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, এবার একটু জামাতকে দেখি। এর পাল্টা হিসেবে আবার বিভিন্ন দল থেকে বলা হচ্ছে, বিএনপি সহ, যে তাদের তো আমরা 47-এ দেখেছি, জামাত 71-এ দেখেছি। এই যে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, এটা কি আসলে, এটা কি কোনো সত্যতা এই আছে? টাকা দাস আগে 47 যেহেতু নিয়ে আসছেন সেহেতু এই ছোট্ট করে বোধহয় আমাদের সময় শেষ বলে দিই। 47-এর 71 সালে জামাত ইসলামের যে সেই স্ট্যান্ডিংটা ছিল অবিভক্ত পাকিস্তানের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে। কিন্তু আমার কথা হলো, আমি ব্যক্তিগত বিভিন্ন জায়গায় বলছি, তাদের কোনোভাবেই এই গণহত্যা চালানোর পরে এটাকে সমর্থন করা উচিত হয়নি, যেটা তাদের রাজনৈতিক ভুল। কিন্তু 47-এ যদি বলেন, 47-এ তারা কি চাইছিল? তারা চাইছিল ক্যাবিনেট মিশন প্ল্যান দিয়ে একটা ফেডারেল স্টেটস হোক, যেটা আজকেও আমরা সবাই মিলে বলতেছি, তাহলে একটা বৃহৎ শক্তির কাছ থেকে আগ্রাসন মুক্ত হতে পারতাম। আর শোনেন, রিকশাওয়ালাদেরকে না, রিকশাওয়ালা ভাইদেরকে শোনে, এদেশে সমস্ত মানুষ, যে রিকশাওয়ালা ভাইটা সেদিন লাশ নিয়ে গেছে, যে রিকশাওয়ালা ভাইটা সেদিন আমার ছাত্র ভাইকে জীবনের মায়া ত্যাগ করে হাসপাতালে নিয়ে গেছেন, সেই লোকগুলোকে আন্ডারমাইন করার
না, কোনো কোনোভাবে সুযোগ সুযোগ নেই। নেই। মানুষ তা- হিসেবে তাকে কাউকেই ছোট করার ছোট সুযোগ করার নেই। তাদেরকে টাকা দিলেই সে আপনার কথা ময়না পাখির মতো বলবে, এটা যারা চিন্তা করে তাহারা আহম্মকের। না, টাকা দিলে বলতেও পারি না, এটা ধরুন- অসম্ভব, এটা ধরুন অসম্ভব। সে একদিনে না, 1000 টাকা পায়, 1000 1000 টাকা টাকা 2000 টাকা পায়, তাহলে কিন্তু আরে এটা প্রচার চালাতে কোনো কষ্ট নেই। না না, এখানে একটা জিনিস বলি ভাই, তা বলবে না। টাকা নিয়ে যেও ভোট দিয়ে এসে বলছে যেখানে জায়গা মতো ভোট দিয়ে দিছি। আচ্ছা, আর আমি আপনাকে একটা জিনিস বলি, যে প্যাসেঞ্জার ওঠে এবং যে রিক্সা চালক, এই দুজনের কিন্তু আমরা সবসময় কিন্তু কনভারসেশন দেখি, সময় হয়, হ্যাঁ। সব সময় হয়। সেটা আজকে না, সে অতীত থেকেই হয়। আমরা অনেক সময় রিক্সাওয়ালাকে বলি যে ভাই কি করেন, আমি যেমন এক রিক্সাওয়ালার সাথে একদিন কথা বলতে বলতে শুনলাম তার মেয়ে মেডিকেলে পড়ে, আচ্ছা, আচ্ছা। তখন আই হ্যাভ এ সফট কর্নার ফর হিম। এই যে জিনিসগুলো ইন্টারাকশন হয়, ইন্টারাকশনের জন্য আর মানুষের মতকে এখন কেনার, এই যে বললাম যে তাহলে এই জুলাই মাসে এই ভাইরা এইভাবে, এই আমি তো নিজ চোখে যখন 3 তারিখে দেখলাম, আগস্টের 3 তারিখে ওই শহীদ মিনারে, যে পরিমাণ আমাদের এই ভাইরাস শ্রমিক ভাইরা এসেছিল, জি জি জি, তাহলে ইসলামের সামনে এসেছিল অনেকে। তাদেরকে এবং নিজের জীবন বাঁচিয়ে রেখে, বললাম তো নিজের জীবন বাঁচিয়ে রেখে সেই সময় মেডিকেল কলেজে হাসপাতালে যখন ঢুকতে দিচ্ছে না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বের হয়েছে। সো তাদেরকে আন্ডারমাইন করার কোনো সুযোগ কোনো নেই। সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ, আবার দেখা হবে কখন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।